ভাই, তুই? কিরে, কেমন চমকে দিলাম বল? সত্যি কতদিন পর এলি। নে, এবার ভেতরে আয়। এই নে দিদি, এটা ধর। এসব আবার কি? ওই বৃষ্টির দিনে ভাবলাম ভাগ্নে ভাগ্নিগুলোর জন্যও একটু ফিশ ফ্রাই নিয়ে যাই। তা আমার ফচকেগুলো কই? আরে মামা, তুমি কখন এলে? ওই যে, বলতে না বলতেই ওনারা এসে গেছেন। তোরা বসে গল্প কর, আমি চা নিয়ে আসছি। তো ফচকেরা, পড়াশুনো কেমন চলছে? মামা, তুমি আবার শুরু করলে। বলেছি না ওই নামে ডাকতে না। আমরা এখন বড় হয়ে গেছি। হ্যাঁ, আমিও এখন ক্লাসের মনিটর। আচ্ছা, তাই নাকি? তা স্কুলে পড়াশুনো হচ্ছে নাকি গল্পগুজবই হচ্ছে? দূর, স্কুলের গল্প ছাড়ো। তুমি বরং একটা ভূতের গল্প শোনাও। বলতে পারি, কিন্তু রনি, তুই ভয় পাবি না তো? না, আমি ভয় পাবো না। আমি তো বড় হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা ভূতের গল্প শুনবি যখন, তোদেরকে আজকে একটা সত্যি ঘটনা বলি, শোন। সত্যি ভূতের গল্প? হ্যাঁ, আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে। আমার তখন অল্প বয়স। কলকাতার একটা প্রেসে সদ্য চাকরি পেয়েছি, তাই সারা সপ্তাহ আমি ওখানেই থাকতাম। তোদের মায়েরও তখন বিয়ে হয়নি, তাই তোদের মা আর আমার মা, মানে তোদের দিদা, আমাদের গ্রামের বাড়িতেই ছিল। আর আমি প্রতি শনিবার কলকাতা থেকে গ্রামের বাড়িতে ফিরতাম। এমনই একদিন শনিবারের বিকেলে কলকাতা থেকে বাড়ি ফিরছি। স্টেশন থেকে নেমে বাড়ির পথে এগোচ্ছি, এমন সময় দেখি আকাশে কালো মেঘ ঘনিয়ে এসছে। বাড়ি যাওয়ার পথে একটা বাজার পড়ে। ওই দিন দেখি বৃষ্টি আসবে বলে দোকানিরাও তাড়াতাড়ি পত্রপাট গোটাচ্ছে। আমিও তাড়াতাড়ি পা চালাবো ভাবছি, এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ যেন আমায় ডাকলো। বাবু, মাছ নেবেন নাকি? ভালো ইলিশ আছে। ঘুরে তাকাতেই দেখলাম একটা লোক ঝুড়িতে কটা ইলিশ নিয়ে বসে আছে। ভালো জাতের ইলিশ বাবু, আর মাত্র দুটোই পড়ে আছে। তা কত দাম ইলিশের? এই দুটো নিলে 200 টাকায় দিয়ে দেবো বাবু। এমনিও বাজারে গোটাচ্ছি। দুটো ইলিশ 200 টাকায় দেবে শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি ইলিশ দুটো নিয়ে মনের আনন্দে বাড়ির পথে রওনা দিলাম। এমনভাবে বেশ কিছু দূর এগিয়েছি, হঠাৎ একটা বাঁশবাগানের কাছে আসতেই গুমুট ভাবটা কেটে গিয়ে কেমন যেন ঠান্ডা লাগতে শুরু করলো। যতই বাঁশবাগানের ভেতরে ঢুকছি, মনে হচ্ছে ক্রমশ ঠান্ডাটা বেড়েই চলেছে। আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, সব গাছ থমকে দাঁড়িয়ে থাকলেও আমি যেখান থেকে যাচ্ছি তার পাশের গাছগুলো অদ্ভুতভাবে নড়ে উঠছে। মনে হচ্ছে কেউ যেন ওই বাঁশ গাছগুলোকে সজোরে ঝাঁকাচ্ছে। ব্যাপারটাকে বোধগম্য করার চেষ্টা করছি, ঠিক এমন সময় পেছন থেকে একটা ফিসফিস আওয়াজ শুনতে পেলাম। কে কে ওখানে? কোথাও কোনো আওয়াজ নেই, কাউকে দেখতেও পেলাম না। আমি আবার হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো ঘাড়ের পেছনে কেউ একটা খোঁচা দিল। আমি চমকে উঠে চেঁচিয়ে বললাম, কে
কে করছিস? এসব আর কি আমার একদম ভালো লাগে না। কিন্তু এবারও পেছনে ঘুরে কাউকে দেখতে পেলাম না। মনে মনে এবার একটু ভয় হচ্ছে। আশেপাশে কোনো জনমানুষও নেই। আমি তাড়াতাড়ি করে পা চালাতে যাব, ঠিক এমন সময় পেছন থেকে একটা কিনকিনে কণ্ঠস্বর ভেসে এলো। কি সুন্দর মাছের গন্ধ, আমাকে দিবি? কে রে? কি ভাবছিস? আমাকে ভয় দেখাবি? সাহস থাকলে সামনে আয়। কথাটা শেষ করতে না করতেই আমার ঠিক পেছনে একটা হিমশীতল কিছুর উপস্থিতি অনুভব করলাম। ঘুরে তাকাতেই যা দেখলাম তাতে আমার বুকের পাঁজর কেঁপে উঠল। সাদা শাড়িতে মোড়া একটি কালো ছায়া মূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর জ্বলন্ত কয়লার মতো চোখ দুটো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। নে, এবার সামনে এলাম, এবার মাছটা দে। এই বলেই ওই ছায়ামূর্তিটা আমার হাতে ঝোলানো মাছটাকে অদ্ভুত ভঙ্গিতে শুকতে লাগলো। আমার ততক্ষণে ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চিৎকার করে কাউকে ডাকবো ভাবলাম, কিন্তু মুখ দিয়ে একটা রাও বেরোলো না। ভালোই ভালোই দিয়ে দে বলছি, তাহলে? এই বলে ওই ছায়ামূর্তিটা ওর লম্বা নখওয়ালা হাত দুটো আমার দিকে বাড়াতেই আমি প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালাম। পেছন দিকে তাকিয়ে দেখলাম ওর লম্বা হাত দুটো আমায় ধরতে ধেয়ে আসছে। আমি এক নিঃশ্বাসে দৌড়ে ওই বাঁশবাগানটা পেরোতেই দেখলাম পিছনে সে আর নেই। বাবা, বাঁচা গেল। মনে হচ্ছে ওটা পেছন ছেড়েছে। ততক্ষণে আমি বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি। তবে বাড়িতে এই ঘটনার ব্যাপারে কিছু বলা যাবে না, না হলে দিদি আর মা অযথা চিন্তা করবে। তাই বাড়ি ঢুকে দিদির হাতে মাছটা দিয়ে দিলাম। বাবা, দুটো ইলিশ! এই দেখো মা, ভাই কি নিয়ে এসেছে। কই দেখি। ওরে বাবা, এই তো দেখছি জোড়া ইলিশ। যা, তুই হাত মুখ ধুয়ে বস, আমি আর মা ঝটপট রান্নাটা সেরে ফেলি। দিদি মাছটা কাটতে যাবে, ঠিক এমন সময় একটি কালো ছায়া দেখে আটকে উঠল। ও মা গো, ওটা কি? কি হলো রে? চিল্লাচ্ছিস কেন? ওই দেখো মা, জানলার বাইরে থেকে কি একটা উকি মারছে। কই, কেউ নেই তো। ও তুই কি দেখতে কি দেখেছিস? নে নে, এবার তাড়াতাড়ি মাছটা কেটে নে, আমি রান্নাটা বসাই। বাহ, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে তো। তা তোমাদের রান্না আর কদ্দূর? এই তো হয়ে গেছে, তুই বস, আমি খাবারটা বাড়ি। ও বাবা গো, ওটা কার হাত? দেখলাম সেই কালো হাতটা জানলা দিয়ে রান্নাঘরে ঢুকে এসছে। ঠিক সেই সময় বাইরে থেকে ওই কিনকিনি আওয়াজটা আবার বলে উঠল, মাছটা দে, দে বলছি। আমি আর দিদি ঠক ঠক করে কাঁপছি। কি করব বুঝে উঠতে পারছি না। ঠিক এমন সময় মা পাশ থেকে বলে উঠল, আচ্ছা তবে রে, এই নে তোর মাছ। বলেই উনুন থেকে একটা জ্বলন্ত কয়লা নিয়ে ওই হাতটার ওপর দিয়ে দিল। নিমেষে হাতটা বাইরে বেরিয়ে গেল। তারপর প্রচণ্ড চিৎকার দিয়ে একটা গোঙানির আওয়াজ পেলাম।
এরপর চারদিকটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। সেদিনের রাতটা আমরা যে কিভাবে কাটিয়েছি তা স্বয়ং ঈশ্বরই জানেন। মামা, তারপর কি হলো? ভূতটা কি আবার এসেছিল? না, সেই রাতে আর ভূতটা আসেনি। তবে পরদিন সকালে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। রান্নাঘরের বাইরে ওই জানলার পাশে একটা মরা কাক পড়েছিল। দেখি ওটার একটা ডানা আগুনে ঝলসে গেছে, আর তার ঠিক পাশেই পড়ে আছে ওই পোড়া কয়লার ছাই।